গত 2 বছরে শেয়ার বাজারের রিটার্ন দেখে আমাদের ইনভেস্টমেন্ট করার ইচ্ছা তো চলেই গেছে। আর লাস্ট কয়েকদিন শেয়ার বাজার যেভাবে পারফর্ম করছে, মানে যেভাবে ফল করতে শুরু করেছে, তাতে তো আমাদের যে এসআইপিগুলো চলছিল মিউচুয়াল ফান্ডের মধ্যে, এখন তো মনে হচ্ছে এসআইপি বন্ধ করে দিয়ে মিউচুয়াল ফান্ড সব রিডিম করে নিই। যেভাবে মিউচুয়াল ফান্ডের মধ্যেও নেগেটিভ আমরা দেখতে পাচ্ছি, সবার পোর্টফোলিও এখন লালই লাল হচ্ছে। আমার পোর্টফোলিও তো এখন লাল, আপনার পোর্টফোলিও তো এখন লাল। তাহলে এই লাল থেকে সবুজ কবে হবে, এই চিন্তা ভাবনা এখন দিন কেটে যাচ্ছে। আর এদিকে সমস্ত ইনফ্লুয়েন্সাররা বলছে যে যত মার্কেট ফল করবে তত ইনভেস্ট করো, যত মার্কেট ফল করবে তত অপরচুনিটি। তারা আবার মার্কেট ফল করলেও অপরচুনিটি, আবার মার্কেট বাড়লেও বলছে মোমেন্টামের মধ্যেও অপরচুনিটি। তাহলে এখন করি কি, যে মার্কেট ফল করলে ইনভেস্ট করবো নাকি টাকাটা বাঁচাবো? কারণ ইনভেস্ট করার তো টাকাই নেই। গোল্ডে আর সিলভারে ইনভেস্ট করে ফেসে গেছি, গোল্ড সিলভারেও রিটার্ন নেই, এদিকে স্টক মার্কেটেও রিটার্ন নেই। আর বিটকয়েন দীর্ঘদিন ধরে তো ফল করছে, মিউচুয়াল ফান্ডে যদিও একটু আশার আলো ছিল, সেটাতেও এখন আর রিটার্ন নেই। তাই স্টক মার্কেট ইনভেস্ট করতে এখন আর ভালো লাগে না। তাই আজকের ভিডিওতে চলুন আমরা 3টে পয়েন্ট ডিসকাস করব। নাম্বার 1, আগামী দিনে মার্কেট কীরকম পারফর্ম করতে পারে, মার্কেটের নেক্সট সাপোর্ট লেভেল কীরকম রয়েছে, আগামী দিনে মার্কেট কি আমাদেরকে রিটার্ন দিতে পারে, নাকি এই রকমই সিচুয়েশন কন্টিনিউয়াসলি চলতেই থাকবে। কারণ দীর্ঘদিন ধরে আমরা বলে আসছি যে বুল রান আসছে, কিন্তু বুল রান আর এলো না। আর সেকেন্ডলি আমি আমার সাবস্ক্রাইবারের একটা কমেন্ট নিয়ে ডিসকাস করবো। আমার লাস্ট উইকের ভিডিওতে একজন সাবস্ক্রাইবার আমাকে কমেন্ট করেছিলেন, ইনি রেগুলার কমেন্ট করেন এবং চ্যানেল ফলো করেন। উনি খুব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করেছেন, যেটা আমার মনে হয় যে সমস্ত ইনভেস্টার যারা নতুন হোক বা পুরনো হোক, তাদের এটা জানা দরকার যে এখন মার্কেটের মধ্যে এত সেলিং কেন চলছে এবং এর পিছনে প্রপার রিজন কি রয়েছে। সেটা আজকের ভিডিওতে আমরা ইন ডেপথ আপনার সাথে ডিসকাস করব। আশা করছি প্রচুর নলেজ আপনার এই ভিডিও থেকে গেইন হবে। এবং নাম্বার 3তে আমরা ডিসকাস করবো যে আগামী দিনে কোন সেক্টরের মধ্যে অপরচুনিটি রয়েছে। এই যুদ্ধ সিচুয়েশন, এই চারিদিকে নিউজ, এই ইরান ইসরায়েল ওয়ার, এই ইরান ইউএস ওয়ার, এই সময়েও আগামী দিনে কোন সেক্টরে ভালো অপরচুনিটি রয়েছে বা আগামী দিনে বুম কোন সেক্টরের মধ্যে আসতে পারে, সেই যে থিসাস, সেটা নিয়েও আমরা ডিসকাস করবো। তো চলুন আমরা ভিডিওর ফার্স্ট পার্ট শুরু করি। দেখুন, এটা আমরা নিফটি উইকলি চার্ট ওপেন করে নিয়েছি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই ইয়েলো কালার লাইন এটা হচ্ছে 50 EMA, এই গ্রিন কালার লাইন এটা হচ্ছে 100 EMA, আর এই ব্ল্যাক কালারের যে লাইন সেটা হচ্ছে 200 EMA। আমরা আপনাকে গত সপ্তাহের ভিডিও থেকে কন্টিনিউয়াসলি বলে আসছি যে 50 EMA কে যখন ব্রেক করেছিল তখন মার্কেট নেক্সট সাপোর্ট নিতে পারে, সেটা ছিল 100 EMA। কিন্তু 100 EMA তে আমরা দেখলাম বিশালভাবে ফল করতে আমরা মার্কেটের মধ্যে দেখলাম। কিন্তু এখন নেক্সট সাপোর্ট যেটা রয়েছে সেটা হচ্ছে 200 EMA। 200 EMA মোটামুটি কোথায় রয়েছে, ওই 21,900 লেভেল। কেন আমরা এটাকে নেক্সট সাপোর্ট বলছি, কারণ দেখুন এখানে মাল্টিপল টাইম আমরা এখানে সাপোর্ট নিতে মার্কেটকে দেখেছি। দেখুন এখানে একটা সাপোর্ট নিয়েছে, এখানে একটা সাপোর্ট নিয়েছে, এখানেও সাপোর্ট নিয়েছে, যেটা একটা ভোটের সময় একটা সাপোর্ট আমরা দেখেছিলাম। তারপর দেখুন এখানেও দুবার সাপোর্ট নিয়েছে। তো এটা মাল্টিপল টাইম এখানে একটা সাপোর্ট লেভেল রয়েছে। এবার ঘটনা হচ্ছে এই লেভেলটা একটা ডিমান্ড জোন কিন্তু রয়েছে। এবার ব্যাপার হচ্ছে এখানেও কি মার্কেট সাপোর্ট নেবেই? দেখুন এর কোনো গ্যারেন্টি নেই। আগামী দিনে যদি মার্কেটের মধ্যে আরও পারফর্ম খারাপ করে, আগামী দিনে যদি আরও নেগেটিভ নিউজ আসে, যদি ইরান ইসরায়েলের যুদ্ধ যদি না থামে, নতুনভাবে আর্নিংস না হয় মার্কেটের মধ্যে, তাহলে হয়তো আগামী দিনে আমরা এর থেকেও বেশি কারেকশন দেখতে পারি। কিন্তু এখনকার যে সিচুয়েশন সেটা হচ্ছে আমরা নেক্সট সাপোর্টের জন্য ওয়েট করবো শুধুমাত্র 200 EMA। কারণ দেখেছি আমরা মার্কেট যতবার এই 50 EMA সাপোর্টকে ব্রেক করে, এটা সেটা সাপোর্ট নেই আপনার 100 EMA-তে। আর এখানে আমরা 2015-তে দেখতে পাচ্ছি যখন 100 EMA সাপোর্টও ব্রেক করে, দেখুন 100 EMA সাপোর্ট এখানে ব্রেক করেছে, সেখানে 50 EMA-তে আমরা সাপোর্ট নিতে দেখেছি। তো আমরা সিম্পল দেখুন এখানেও আমরা 2013 সালেও দেখতে পেয়েছি 50 EMA-তে সাপোর্ট, আবার 2012 সালেও আমরা সাপোর্ট দেখতে পেয়েছি, এখানেও আমরা মাল্টিপল টাইম সাপোর্ট দেখতে পেয়েছি। তো 200 EMA আলটিমেট মাল্টিপল সাপোর্ট আমরা এখানে দেখতে পেয়েছি। তো সেম সিচুয়েশন আমরা হয়তো আগামী দিনেও লক্ষ্য করতে পারি। আগামী দিনেও মার্কেট হয়তো দুটো সিচুয়েশন দেখাতে পারে, এখানে সাপোর্ট নিয়ে মার্কেট বাউন্স ব্যাক করলো, কিংবা হয়তো এখানে সাপোর্ট নিল না, এর আগে থেকে কোথাও বাউন্স ব্যাক করলো। কারণ হতে পারে যেই লেভেলটার জন্য সবাই ওয়েট করছে সেই লেভেলটার কাছে মার্কেট এলো না। কারণ সবাই যেটা জানে সেটা কিন্তু মার্কেট করে না, মার্কেট সবসময় অতি করে। এই জিনিসটা বিশেষ খেয়াল রাখবেন। তো দুটো সিনারিও বললাম যে এখানে সাপোর্ট নিয়ে উপরে গেল, নাহলে এর উপর থেকে উপরে গেল, কিংবা এই সাপোর্টকে ব্রেক করে যে লিকুইডিটি সুইপ করে আবার উপরে গেল। যদি আপনি না জানেন যে লিকুইডিটি সুইপ কি, তাহলে আমার লাস্ট উইকের ভিডিওটা অবশ্যই দেখে নিন। লাস্ট ভিডিওতে আমরা লিকুইডিটি সুইপ নিয়ে, ট্রেডিং নিয়ে ডিসকাস করেছি, কীভাবে ট্রেডিং করতে হয়, কীভাবে আপনি লিকুইডিটি সুইপ ধরতে পারবেন। অবশ্যই খুবই বেশি ইনফরমেটিভ ভিডিও এবং অ্যাডভান্স লেভেলের ট্রেডিং সেখানে আমি আপনাদেরকে শিখিয়েছি। তাই অবশ্যই এই মার্কেট সিচুয়েশনেও কীভাবে ইজি ওয়েতে ট্রেডিং করা যায় সেটা আমি ওই ভিডিওতে ডিসকাস করেছি। অবশ্যই ভিডিওটা চেক আউট করবেন, খুবই বেশি ইনফরমেটিভ ভিডিও। আর মার্কেট যদি আগামী দিন এই 100 EMA-এর উপরে ক্রস করে আবার একটা ক্লোজিং দিয়ে দেয়, তাহলে মার্কেট আমরা আবার মোমেন্টাম দেখতে পারি। কিন্তু সব কিছু আমি আপনাকে বলেছিলাম যে আমরা মার্কেটের মধ্যে মোমেন্টাম কবে দেখতে পারি, কবে মার্কেটের মধ্যে আমাদেরকে বটম হওয়া সাইন দেবে, যে বটম কবে হয়েছে, এই সাইনটা মার্কেট কবে দেবে তাই নিয়ে আমি ভিডিও বানিয়েছি। আপনি সেই যে স্ট্র্যাটেজি অবশ্যই এই সময়, এই যে মার্কেট এত ফল করছে না, এই সময় নিফটির বটম কীভাবে চিনবেন, সেই ভিডিওটা খুবই বেশি গুরুত্বপূর্ণ। অবশ্যই চেক আউট করতে ভুলবেন না। কারণ চারিদিকে যেভাবে বলা বলি হচ্ছে যে আমরা খুব বটমের কাছাকাছি রয়েছি, তো বটমের কাছাকাছি অ্যাকচুয়ালি যদি আমরা থাকি, তাহলে তার যে আইডেন্টিফিকেশন বা তার যে সিগন্যাল সেটা আপনি পাবেন স্মল ক্যাপ থেকে। কীভাবে পাবেন তার জন্য আপনাকে ভিডিও দেখতে হবে। দেখুন খুবই ইম্পর্টেন্ট টপিক ওটা,
কারণ প্রত্যেকবার এর আগে যতবার মার্কেট ফল করেছিল সেটা 10% ফল করুক, 20% ফল করুক, ইভেন কোভিডের সিচুয়েশনও ফল করুক, মার্কেট সেম প্যাটার্ন ফলো করেছে। আপনাকে প্রথম সিগন্যাল দিয়েছে নিফটি ফিফটি, তারপরে সিগন্যাল দিয়েছে নিফটি স্মল ক্যাপ। তো কীভাবে আপনি সিগন্যালকে আইডেন্টিফাই করবেন, কী প্রসেস রয়েছে, কী থিওরি রয়েছে, সব কিছুই ভিডিওতে আছে। অবশ্যই চেক আউট করতে ভুলবেন না, খুবই বেশি ইম্পর্টেন্ট ভিডিও এটা। তাই শুধুমাত্র একটা গ্রিন ক্যান্ডেলে আমরা ভেবে নিন না যে মার্কেটের ট্রেন্ড চেঞ্জ হয়েছে, কারণ দেখুন ডেইলি ক্যান্ডেলে যদি দেখেন তাহলে ডেইলি ক্যান্ডেলে আপনি লক্ষ্য করে দেখতে পাবেন এখানে দেখুন মাল্টিপল টাইম গ্রিন ক্যান্ডেল দেখেছি, এখানেও মাল্টিপল টাইম গ্রিন ক্যান্ডেল দেখেছি, এখানে দেখুন গ্রিন ক্যান্ডেল দেখেছি, এখানেও মাল্টিপল টাইম গ্রিন ক্যান্ডেল দেখেছি। কিন্তু তারপরেও দেখুন মার্কেটে কী হলো, দেখুন এখানে 3টে পরপর গ্রিন ক্যান্ডেল। সবাই বলতে শুরু করে দিল যে মার্কেটের মধ্যে আবার র্যালি আসছে। না, দেখুন পরের দিন গ্যাপ ডাউন ওপেনিং, তারপরে দেখুন যে লাস্ট উইকের যে ক্যান্ডেল, মানে লাস্ট শুক্রবারের যে ক্যান্ডেল, সেটাও দেখুন কত সুন্দর উপরে গিয়ে আবার নিচের দিকে পড়ে। মানে আলটিমেটলি খুব বেশি নেগেটিভ সেন্টিমেন্ট কিন্তু মার্কেটের মধ্যে রয়েছে। তো এই সিচুয়েশনের চেঞ্জেসের সাইন আমরা আমাদের স্ট্র্যাটেজি ভিডিও অবজার্ভ করলে তবেই আমরা বুঝতে পারবো। তো চলুন আমরা ভিডিও সেকেন্ড পার্টে আসি। এখানে আমি একটা কমেন্ট পিক করছি, ইনি রেগুলার কমেন্ট করেন আমার ভিডিওতে। আমি দেখেছি যে যখনই আমি কোনো ভিডিও বানাই উনি রেগুলার কোনো ইনফরমেটিভ কমেন্ট করেন। যদি কোনো ভিডিওতে আমি অ্যাকচুয়ালি কোনো ভুলও করে থাকি উনি সেটা আইডেন্টিফাই করেন, বলেন। আমি চাই যে অ্যাকচুয়ালি আমি যদি কোনো ভিডিওর মধ্যে ভুল করি বা কোনো ভিডিওর মধ্যে কোনো একটা কথা বলি যেটাতে আমার কনফিউশন রয়েছে, অবশ্যই আপনি তার জন্য ক্রিটিসাইজ করুন, আমাকে বলুন, আমার সাথে জানান, ডিসকাস করুন। তো এই ধরনের ক্রিয়েটার সাবস্ক্রাইবার রিলেশন আমি খুব পছন্দ করি। তো মিস্টার ঋত্বিক লিখেছেন যে একটা বিষয় একটু আলোচনা করবেন, যে এটা অনেকেরই মনের প্রশ্ন থাকতে পারে, যে যুদ্ধের সময় বা মার্কেট কারেকশনের সময় যদি কেনার সুবর্ণ সুযোগ হয় তাহলে এফআইআইরা এত সেল করছে কেন? মানে যখন যুদ্ধ হয় তখন তো সবাই বলছে যে মার্কেটের মধ্যে অপরচুনিটি রয়েছে, তাহলে এফআইআই সেল করার কি দরকার? এফআইআইরা দেখতে হবে যে লাস্ট উইকেও প্রায় হাজার কোটি টাকা সেল করেছে, কন্টিনিউয়াসলি সেলিং করে যাচ্ছে। ওরাও তো বেশি করে ইউনিট কালেক্ট করে রাখতে পারে, যত বেশি সময় তারা রেখে দেবে কম্পাউন্ডিং হবে। ওরা কি সবাই বোকা? খুব ভালো প্রশ্ন এটা আপনার। তো চলুন ইন ডেপথ ডিসকাস করা যাক। দেখুন এফআইআই মানে ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টার, আর ডিআই মানে ডোমেস্টিক ইনস্টিটিউশনাল ইনভেস্টার। এরা হচ্ছে আলটিমেটলি বলতে পারেন স্মার্ট মানি। এরা মার্কেটের মধ্যে তখন আসে যখন মার্কেটের মধ্যে অপরচুনিটি পাওয়া যায়। এদিকে দেখা যাচ্ছে ডিআইরা বাই করতেই থাকছে, এফআইআইরা সেল করতেই থাকছে। আপনি যদি লাস্ট 19 মার্চের ডেটাও দেখেন তাও দেখবেন যে এফআইআইরা সেল করেছে 7,500 কোটি টাকা। আর এখনও পর্যন্ত শুক্রবারের ডেটাটা আসেনি আমি যখন ভিডিও রেকর্ড করছি। আর ডিআই সেল করেছে 3,800 কোটি টাকা। আর কন্টিনিউয়াসলি আপনি যদি দেখেন যে এফআইআইরা কন্টিনিউয়াসলি দেখুন সেলই করতে থাকছে। এটা এফআইআইদের সেলিংয়ের ফিগার 7,000 কোটি টাকা, 2,000 কোটি টাকা, 4,000 কোটি টাকা, 9,000 কোটি টাকা, 10,000 কোটি টাকা কন্টিনিউয়াসলি দেখুন রেড কন্টিনিউয়াসলি। এমন একটা দিনও নেই যে সেলিং করেনি। মাঝে মধ্যে 2,000 কোটি টাকা, 3,000 কোটি টাকা বাইং করেছে, বাকি কন্টিনিউয়াসলি সেলিং। আর এদিকে ডিআই দেখুন, ডিআইরা কন্টিনিউয়াসলি বাইং করেই যাচ্ছে। তারা মার্কেটকে কিছুটা হলেও প্রোটেক্ট এই মুহূর্তে করছে। এবার হ্যাঁ, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন যে মার্কেটে যদি এত ফল হয় আর ফলের সময় অপরচুনিটি হয় তাহলে এফআইআইদের অ্যাকচুয়ালি তো এই সময় কেনা উচিত, সেল কেন করবে, তাই না? কিন্তু আপনি একটা জিনিস ভুলে যাচ্ছেন যে এফআইআর অ্যাকচুয়ালি এত বেশি পরিমাণ সেল করছে বলে মার্কেটের মধ্যে কিছুটা ডাউনফল আমরা দেখতে পাচ্ছি। যদিও ডিআইআই হোল্ড করছে, আগেকার সময়ের মতো যদি মার্কেট হতো তাহলে কিন্তু আমরা আরও বেশি ডাউন হতে দেখতে পেতাম। এবার এই প্রসঙ্গে চলুন একটা ডেটা নিয়ে অ্যানালাইজ করি। দেখুন ডেটা খুব বেশি ইম্পর্টেন্ট। কীরকম ডেটা? আর ভিডিওর মিডিলে একটা ছোট্ট রিকোয়েস্ট, যারা এখনও অবধি স্টক মার্কেটে নতুন রয়েছেন, মিউচুয়াল ফান্ডের মধ্যে নতুন রয়েছেন, ইনভেস্টমেন্ট করতে চান বা নতুনভাবে এখন ট্রেডিং শিখতে চান, ট্রেডিং শুরু করতে চান, অবশ্যই আমাদের ভিডিওর নিচে দেওয়া ডেসক্রিপশন আর পিন কমেন্ট চেক আউট করতে একদম ভুলবেন না। সেখানে জেরোধার লিঙ্ক রয়েছে, একদম ফ্রিতে উইদাউট এনি এক্সট্রা চার্জেস আপনি অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন। আমাদের লিঙ্ক থেকে অ্যাকাউন্ট ওপেন করলে ইন ফিউচার আপনার যদি অ্যাকাউন্ট রিলেটেড কোনো প্রবলেম হয় তাহলে বুলা বেঙ্গল অফিসিয়াল ইমেল আইডিতে মেল করবেন। আমরা আপনার প্রবলেম জেরোধার টিমের সাথে কথা বলে প্রায়োরিটি বেসিসে সলভ করে দেবো। সেটা সম্পূর্ণ আমাদের হেডেক। তা দেরি করবেন না, ডিসক্রিপশন আর পিন কমেন্ট থেকে জেরোধার লিঙ্ক থেকে অ্যাকাউন্ট ওপেন করে ইনভেস্টমেন্ট জার্নিতে প্রথম পা রাখুন। দেখুন আমি নিফটিকে অ্যানালাইজ করেছি লাস্ট প্রায় 10 বছরের ডেটা নিয়ে। তো 10 বছরে আমি দেখেছি যে নিফটি যতবারও তার লেভেল থেকে মানে টপ লেভেল থেকে 10%-এর উপরে ফল করেছে ততবার আমি এফআইআইডিআই এর অ্যাক্টিভিটি চেক আউট করেছি, মানে অ্যাক্টিভিটি মার্ক করেছি। তা দেখুন মোটামুটি আমি 2015 থেকে এটা চেক আউট করেছি। তো এখানে দেখুন মার্চ মাস থেকে কন্টিনিউয়াসলি ফল করতে শুরু করেছিল। ফল কতদিন করেছে? প্রায় ফেব্রুয়ারি। তাহলে মার্চ 2015 থেকে কন্টিনিউয়াসলি ফল করেছে ফেব্রুয়ারি 2016 অবধি। এবার দেখি তো এখানে এফআইআইডিআই এর ডেটা কি ছিল। আমরা যদি মান্থলি ডেটা চেক করি, এগুলো সব এফআইআইডিআই এর মান্থলি ডেটা আমরা চেক করছি। তাহলে দেখুন 2015 মার্চ মাসে 2015 থেকে দেখুন কি হয়েছে। এফআইআইরা দেখুন এখানে 6,000 কোটি টাকা বাইং করেছে মার্চ মাসে, ডিআইএরও বাইং করেছে খুব কম যদিও। আর এদিকে দেখুন এখন এপ্রিল মাসেও কিন্তু এফআইআইরা 7,000 কোটি টাকা বাইং করেছে। তারপরেও কিন্তু কন্টিনিউয়াসলি আমরা মার্কেটে কি দেখতে পাচ্ছি? ফলই দেখতে পাচ্ছি। এফআইআইডিআই দুজনই বাইং করেছে, তারপরে ফল। তারপরে দেখুন সেলিং শুরু হলো মে মাসে 2015 থেকে 4,000 কোটি টাকা সেল, 8,000 কোটি টাকা সেল। মানে এখন যেটা 20,000, 22,000, 10,000 কোটি টাকা সেল চলছে সেরকম সেল এর আগে কিন্তু বিরাট লেভেলে ছিল না, আগে কমই ছিল। তো দেখুন 2,000 কোটি টাকা বাই এখানে অ্যাকচুয়ালি 19,000 কোটি টাকা সেল, বড় সেল। তারপরে 11,000 কোটি টাকা সেল, 3,000 কোটি টাকা বাই। তারপরে আবার 9,000 কোটি টাকা সেল, আবার 2,000 কোটি টাকা সেল, 14,000, 12,000 কোটি টাকা সেল। বুঝলাম। তাহলে এখানে ফেব্রুয়ারি মাসে 2016 অবধি কন্টিনিউয়াসলি সেলিং ছিল, কিছু কিছু মাসে বাইং করেছে। আর এদিকে ডিআই কিন্তু কন্টিনিউয়াসলি বাইং করেছে। ঠিক আছে, তাহলে আমরা দেখুন মার্কেট এখানে পড়লো। এবার দেখুন মার্কেট আবার কোথায় ফল করলো। আবার দেখুন সেপ্টেম্বর 2016 থেকে আবার ফল করেছিল মোটামুটি কবে? ওই ডিসেম্বর 2016 অবধি। তা দেখি আবারও এখানে কি হয়েছিল। আবার দেখুন একটা ডেটা
সেপ্টেম্বর 2016-তে এফআইআইরা কিন্তু বাই করেছিল, তারপরে মার্কেট পড়েছিল। আবার দেখুন তারপরের মাসে অক্টোবর 2016-তে এফআইআইরা 5,700 কোটি টাকা সেল, 20,000 কোটি টাকা সেল, 11,000 কোটি টাকা সেল, তাই তো ডিসেম্বর 2016 অবধি কন্টিনিউয়াসলি সেল করেছে। তারপর থেকে কিন্তু মার্কেট দেখুন র্যালি দিয়েছে মোটামুটি। আপনি ডিসেম্বর 2016 পর থেকে কন্টিনিউয়াসলি, জানুয়ারি থেকে কন্টিনিউয়াসলি র্যালি। কিন্তু জানুয়ারিতেও কিন্তু এফআইআই তো সেল করেছে 1900 কোটি টাকার, ডিআই বাই করেছে অবভিয়াসলি। কিন্তু তারপরে দেখুন এই যে 2017 থেকে শুরু করে কন্টিনিউয়াসলি 2018 জানুয়ারি অবধি কন্টিনিউয়াসলি মার্কেট কিন্তু দেখুন আপট্রেন্ডে ছিল। দেখুন মার্কেট কিন্তু আপট্রেন্ড, কতটা র্যালি দিয়েছে এখান থেকে যদি দেখেন 2018 অবধি আমরা দেখতে পারবো মোটামুটি র্যালি দিয়েছে, প্রায় 39% র্যালি, বিরাট র্যালি। হ্যাঁ বুঝছি মাঝে মধ্যে একটু কারেকশন ছিল, সেটা তো মার্কেটের নেচার, মার্কেট তো এইভাবেই উপরে যাবে না। কিন্তু দেখুন এই যে আমরা দেখতে পাচ্ছি এই যে আপট্রেন্ড মার্কেটের মধ্যে, এই কন্টিনিউয়াসলি আপট্রেন্ড, এই আপট্রেন্ডের মধ্যেও কিন্তু তো এফআইআইরা সেল করেছে। এমন তো নয় যে সেলিংয়ের ফিগারগুলো ছোটো ছিল, 15,000 কোটি টাকা সেল, 20,000 কোটি টাকা সেল, 7,000 কোটি টাকা সেল, 13,000 কোটি টাকা সেল। এবার আপনি বলবেন ডিআই তো বাই করছে, এদিকে একই সমান অ্যামাউন্টে বাই করছে। আরে বাবা ডিআই তো এখনও বাই করছে, তাহলে মার্কেটকে তো আটকাতে পারছে না, তাই না? আবার দেখুন 2018-তেও আমি এখানে মার্কিং করেছি, দেখুন 2018 জানুয়ারি মাস থেকে কন্টিনিউয়াসলি ওই মার্চ মাস অবধি, 2018 মার্চ মাস অবধি কন্টিনিউয়াসলি ফল করেছে। এখানে দেখুন এই জায়গাটা তো তাই, এখানে দেখুন এফআই বাই করেছে, এখানে সেল করেছে, আবার এখানে বাই করেছে, আবার দেখুন ডিআইরাও কন্টিনিউয়াসলি বাই করেছে, এমন তো কিছু নয়। তারপরে দেখুন আবার এরপর থেকে মার্কেট কন্টিনিউয়াসলি আপ ট্রেন্ড, কত পার্সেন্ট রিটার্ন দিয়েছে এখান থেকে দেখতে গেলে, এখান থেকে প্রায় আবারও 17% রিটার্ন দিয়েছে। কিন্তু এদিকে দেখুন এফআইআইরা কন্টিনিউয়াসলি সেল করেই গেছে। কিন্তু অ্যাকচুয়ালি এই 2018 এপ্রিল থেকে এই জায়গাটা কিন্তু কন্টিনিউয়াসলি কিন্তু আপ ট্রেন্ড ছিল মার্কেট তো আমরা আপ ট্রেন্ডে দেখতে পাচ্ছি। আবার দেখুন এখানে ফল করেছে সেপ্টেম্বর 2018-তে এখানে দেখলাম সেলিং হয়েছে, কিন্তু তারপরে কিছু বাইং হয়েছে, এই টাইমে আপ ট্রেন্ড ছিল। তো একই রকমভাবে 2019-ও আমরা এখানে একটা ফল দেখেছিলাম। আবার আমরা 2020-তে কোভিডের সময় তো একটা বিরাট বড় ফল দেখেছিলাম। চলুন 2020-টা একবার দেখা যাক। 2020-তে যখন কোভিড আসে, তো কোভিডের সময় আমরা কি দেখেছিলাম, যে জানুয়ারি মাস থেকে সেল হয়েছিল, জানুয়ারি থেকে মার্চ মাস। তো জানুয়ারি মাস থেকে মার্চ মাস দেখুন 5,000 কোটি টাকা, 12,000 কোটি টাকা, 65,000 কোটি টাকা, বিরাট বড় সেল হয়েছিল মার্চ মাসে। তারপরে দেখুন মার্কেট বিশাল বড় র্যালি দিয়েছে। কতদিন অবধি র্যালি দিয়েছে, মানে 10% ফলের কথা বলছে। তারপরে তো 10% সেরকমভাবে ফল করেনি, কত দূর অবধি র্যালি দিয়েছে, প্রায় র্যালি দিয়েছে 2021 অবধি, প্রায় 136%, মানে বিরাট বড় র্যালি দিয়েছে। এই র্যালিটা দেওয়ার সময় দেখুন এই টাইমে আমি যখন ইয়েলো কালারে মার্ক করে রেখেছি, এর উপরেগুলো দেখুন সব কিছু কিন্তু আপনার আপ ট্রেন্ডে ছিল। কিন্তু এই সময় তো এফআইএসএল করেছে প্রায় 11,000 কোটি টাকার। আবার দেখুন এই আপ ট্রেন্ডের মধ্যে 12,000 কোটি টাকা, 6,000 কোটি টাকা, 25 কোটি টাকা, 23,000 কোটি টাকার, 2,000 কোটি টাকার, আবার 900 কোটি টাকা সেল করেছে। আবার দেখুন নেক্সট ফল করতে শুরু করলো আপনার 2021 থেকে। তখনও দেখুন 2021-22-এর দিকে এফআই সেল করেছে। অবভিয়াসলি মানলাম যে এফআই সেল করেছে, কিন্তু আমার এখানে বলার বক্তব্য হচ্ছে 2023-এও একই ঘটনা দেখেছি, আবার 2025-এও একই ঘটনা দেখেছি, যে অক্টোবর 2024-এর পর থেকে মার্কেট যেমন ফল করেছিল। দেখুন লেটেস্ট ডেটা দেখাচ্ছি, আমি সব কিছু আর ডিসকাস করলাম না, আমি সব ডিটেল করে রেখেছি, আপনি নিজেরাও ব্যাক টেস্টিং করতে পারেন এটা। দেখুন সেপ্টেম্বর 2024-এর পর থেকে কন্টিনিউয়াসলি মার্কেট ফল করেছে, বিরাট বড় ফল করেছে, তাই না? এখান থেকে মার্কেট অ্যাকচুয়ালি রিটার্ন আমাদেরকে দেয়নি। কতটা ফল করেছে, প্রায় 78% ফল করে গেছিলো। তো এই সময়তে আপনি যদি দেখেন তাহলে 1 লাখ কোটি টাকা সেল করেছে, মানলাম এটা বিরাট বড় সেল। 45,000 কোটি টাকা সেল, 16,000, 87,000 কোটি টাকা সেল। তারপরে দেখুন কন্টিনিউয়াসলি তো বাইং হচ্ছে মার্কেটের মধ্যে। এই টাইমেও মার্কেট পড়েছে, এখানে এফআইরা বাইং করেছে, ডিআই বাইং করেছে, এখানেও এফআই বাইং করেছে, ডিআই বাইং করেছে, মানে মার্চ আর এপ্রিল মাসের দিক করে বলছি। কিন্তু আপনি যদি দেখেন যে মার্চ আর এপ্রিল মাসে তো মার্কেট সেভাবে কারেক্ট হয়নি, মার্কেট কারেকশনের পর আবার তো পড়ে গেছিলো, তাই না? এখন যেমন আবার দেখুন এখন প্রায় ডিসেম্বর 2025 থেকে মার্কেট আবার ফল করছে। এখন লেটেস্ট ডেটা যেটা আমি বলছি, তো ডিসেম্বর 2025 থেকে মার্কেট যেটা ফল করছে, সেখানেও দেখুন এফআইরা সেল করেছে, মানলাম, কিন্তু এফআইরা তো তার আগেও সেল করেছিল। কিন্তু তার আগে যদি দেখেন তাহলে তার আগে তো মার্কেট প্রায় আপ ট্রেন্ডে ছিল, ভোলাটাইল ছিল, আপ ট্রেন্ডের দিকেই ছিল। এটা তো বলতে পারেন যে মার্কেট উঠছেই, পড়ছে তো এমন নয়। তাহলে এর থেকে আমরা কি বুঝলাম, যে এফআই ডিআইরা কন্টিনিউয়াসলি বাই করুক বা সেলই করুক, মার্কেটের যদি ওভারঅল ট্রেন্ড আপনি দেখেন সেটা কিন্তু আপ ট্রেন্ড। কী দেখতে পাচ্ছেন, এত বড় বড় ফলেও কিন্তু মার্কেট আছে আপ ট্রেন্ডে, তাই না? আর আপনাকে আরও একটা মজার ডেটা দেখায়, আরও বেশি ইম্পর্টেন্ট, যেটা এই মার্কেটের মধ্যে কাজ করছে। তো এবার আমরা করে নিলাম এফআইডিআই এর ইয়ারলি ডেটা। দেখুন ইয়ারলি ডেটা যদি চেক করেন, এখানে প্রায় 2014 থেকে ডেটা আছে। দেখুন 2014 থেকে আপনি যদি মার্কেট দেখেন, মার্কেট বিশাল বড় র্যালি দিয়েছে, বিরাট র্যালি। এখান থেকে আমি যদি ওভারঅল ফিগারও চেক করি, তাহলে মোটামুটি কত পার্সেন্ট র্যালি হচ্ছে 2014 থেকে। দেখুন যদি 2014 থেকে আপনি র্যালি দেখেন, তা প্রায় এখন মার্কেট পারফর্ম করছে প্রায় 200% ধারে কাছে পারফর্ম করছে, তাই তো। তো ওভারঅল তো আপ ট্রেন্ডেই আছে মার্কেট, লং টার্ম ট্রেন্ড তো আপ ট্রেন্ড। এবার সবাই বলা বলি করবে যে এফআই সেলিং হলেই নাকি মার্কেট পড়ে। তাই যদি হতো তাহলে এফআই ডিআইদের এখানে আমি ইয়ারলি ডেটা আপনাকে দিয়েছি। দেখুন 2014 থেকে ডেটা আছে। 2014-তে একমাত্র এফআইআরা দেখুন 67,000 কোটি টাকার বাই করেছে, ডিআইআরা সেল করেছে। এখানে দেখুন এফআইআরা সেল করেছে 20,000 কোটি টাকা, ডিআইআরা বাই করেছে। দেখুন কন্টিনিউয়াসলি আপনি যদি এই সাইডটা দেখেন, 2015-তে সেল, 2016-তে সেল, 17-তে সেল, 18-তে সেল হয়েছে, আবার 19-এ একটু বাই হয়েছে, 19-20-তে বাই করেছে, আবার 21-এ সেল, 22-এ সেল, 23,
24, 25 কন্টিনিউয়াসলি সেল। সব থেকে বেশি সেল হয়েছে 24 আর 25-এ 3 লাখ কোটি টাকার প্রায় সেল করেছে। আর এদিকে ডিআইরা কন্টিনিউয়াসলি 5 লাখ কোটি টাকা 7 লাখ কোটি টাকায় বাই করেছে। তাহলে অ্যাকচুয়ালি এই মুহূর্তে মার্কেটের মধ্যে এফআইদের ভূমিকা কি বিশেষ আছে মার্কেটকে এতটা র্যালি দেওয়ার পিছনে? আপনি যদি দেখেন তার প্রচুর লাখ লাখ কোটি টাকা সেল করেছে এফআই। লাস্ট 10 বছরে মাত্র 1, 2, 3 বছর এমন আছে যে এফআইরা বাই করেছে, তাও আবার এমন বিরাট নেগলেজেবল ফিগার 67,000 কোটি টাকার বাই, মানে নেগলেজেবল ইয়ারলি বাইয়ের কথা বলছি, প্রত্যেক বছর বাই 39,000 কোটি টাকার বাই, এমন কিছুই নয়, 65,000 কোটি টাকায় বাই। আর এদিকে সেলের বেলায় দেখুন 3 লাখ কোটি টাকা, 1 লাখ কোটি টাকা, 92,000 কোটি টাকা এরকম সেল করেছে। আর এদিকে ডিআইরা কন্টিনিউয়াসলি বাইং করে গেছে। তার মানে তো অ্যাকচুয়ালি মার্কেটকে সাপোর্ট দিচ্ছে ডিআই। মানে আমার আপনাদের মতো রিটেল ট্রেডাররা, মানে যারা ইনভেস্ট করছেন মিউচুয়াল ফান্ডে, স্টক মার্কেটে, তারাই, আর বড় বড় ইনভেস্টর যারা রয়েছে, আমাদের ইন্ডিয়ান ইনভেস্টর যারা রয়েছে, তাই তো। তাহলে আমাদের পাওয়ার তো এতটাও কম নয়। এবার তার সত্ত্বেও একটা প্রশ্ন থেকেই যাচ্ছে যে তাহলে এফআইরা এই সময় অপরচুনিটি নিচ্ছে না কেন? দেখুন, এফআইদেরকে নর্মাল ইনভেস্টর আপনি ভাবুন, একটা ইনভেস্টারের কাজ কি? একটা ইনভেস্টার কী চাই মার্কেট থেকে? প্রফিট চাই, সিম্পল, তাই তো। নর্মালি আমরা মার্কেটের মানে নিফটির রিটার্ন আমরা ক্যালকুলেট করি যে মার্কেটে যে জিডিপি ডেটা আছে, মার্কেট যত পার্সেন্টের জিডিপি গ্রোথ রেট চলছে, আমাদের ইন্ডিয়ান জিডিপির যে গ্রোথ রেট চলছে তার সাথে আমরা অ্যাডিশন করে দিই ইনফ্লেশন রেটকে। এবার দেখুন আমরা চেক করবো ইন্ডিয়ান জিডিপি গ্রোথ রেট কত চলছে এখন। এটা আমরা Q4 ডেটা পাচ্ছি 2025-এর। তো Q4 ডেটা অনুযায়ী ইন্ডিয়ার জিডিপি গ্রোথ রেট যেটা অ্যাকচুয়াল ফিগার ছিল সেটা ছিল 7.8%। তো আমরা অ্যাভারেজে 8% ধরে চলছে। আর এদিকে ইনফ্লেশন চলছে আমাদের, যেটা লাস্ট ফেব্রুয়ারি অব্দি ইনফ্লেশন ছিল সেটা 3.2%। তো আমরা অ্যাভারেজে এটাকে 3 ধরলাম। তাহলে কত হলো? 8 + 3 মানে জিডিপি গ্রোথ রেট প্লাস ইনফ্লেশন রেট, এই দুটোকে অ্যাডিশন করলে পাওয়া যায় নিফটির ওভারঅল এক্সপেক্টেড রিটার্ন, মানে কত পার্সেন্ট এই রিটার্ন নিফটি আগামী দিনে দিতে পারে। তাহলে কত হলো? 8 + 3 মানে 11। তাহলে নিফটি দিচ্ছে 11% রিটার্ন, তাই তো? খারাপ রিটার্ন নয়, 11-12% রিটার্ন তো ধরেই চলবো। তো নিফটি আমাদেরকে 11% রিটার্ন দিতে পারে। এবার এফআইদের তারা সেই রিটার্ন দেখে তো লোভ হওয়া দরকার, আসা উচিত। তাদের তো 1-2% রিটার্ন মানে বিরাট ব্যাপার। এবার দেখুন ঘটনাটা কী হচ্ছে। আর একটা ছোট্ট রিকোয়েস্ট, আমি দেখতে পাচ্ছি যে আপনারা আগের থেকে অনেক বেশি মানুষ ভিডিও দেখছেন, ভিডিওতে লাইকও করছেন, কমেন্টও করছেন, কিন্তু সাবস্ক্রাইব করতেই ভুলে যাচ্ছেন। দেখুন, আপনার একটা সাবস্ক্রাইব করতে একটিও টাকা লাগে না, কিন্তু আপনার এই একটা সাবস্ক্রাইব আমাকে মোটিভেশন দেয় এইরকমই ইনফরমেটিভ ভিডিও নিয়ে আসার জন্য, যেই বিষয়গুলো অন্য কেউ ডিসকাস করছে না। আমি অনেক রিসার্চ করে আপনার সামনে সেই বিষয়গুলো তুলে ধরি, তাই একটা ভিডিও বানাতে অনেক বেশি পরিশ্রম লাগে। তাই প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। ঘটনা হচ্ছে একটু ডিফারেন্ট। কী ডিফারেন্ট? আপনি যদি আজকে রুপিসের ডিপ্রিসিয়েশন চেক করেন, আমাদের ইন্ডিয়ান রুপিসের, এটা ইন্ডিয়ান রুপিসের আমি উইকলি চার্ট ওপেন করেছি। তো দেখুন এখানে ইন্ডিয়ান রুপিস যত উপর দিকে যাচ্ছে তার মানে রুপি ডিপ্রিসিয়েট হচ্ছে। এখন $1 কত রুপি চলছে? আমি যখন ভিডিও রেকর্ড করছি তখন $1 93.49 রুপি চলছে, তাই তো? কিন্তু আপনি যদি 1 বছর আগে এটা চেক করেন, মানে আজকে কত চলছে, আজকে আপনার মোটামুটি মার্চ মাস চলছে, তাহলে 1 বছর আগে চলছিল কত? আমি আবার যদি মার্চ মাসেই ধরি, মার্চ মাসে মোটামুটি আমাদের কত চলছিল? $1 = 86 রুপিস, তাই তো? তাহলে এখান থেকে কত পার্সেন্ট বেড়ে গেল? এখান থেকে আমাদের কত পার্সেন্ট ডিপ্রিসিয়েট হলো? রুপি প্রায় ওই 8%-এর ধারে কাছে ডিপ্রিসিয়েট হলো। এবার দেখুন একটা মজার থিওরি আপনাকে বলি, আপনি চমকে যাবেন এই ব্যাপারটা শুনলে। দেখুন একটা এফআই, ধরুন একটা ইউএস মার্কেট ইনভেস্টার, সে ইন্ডিয়ান মার্কেটে ইনভেস্ট করতে যায়, তা সে তো ডলার ইনভেস্ট করতে পারবে না, তাকে ডলারকে কনভার্ট করতে হবে রুপিসে। তো এবার ধরুন সে যখন 1 বছর আগে মার্কেটের মধ্যে এসেছিল, প্রায় 86 রুপিস যখন চলছিল, মানে 86-85 যখন চলছিল, ধরে নিন 85 রুপিস যখন চলছিল, তখন সে এই জায়গাটা করে ধরুন মার্কেটের মধ্যে ইনভেস্ট করে দিয়েছে। ক্লিয়ার? তাহলে যখন ইনভেস্ট করে দিল, এবার ওদের তো সিদ্ধান্ত থাকে লং টার্মের জন্য। এবার ধরুন সে $1 ইনভেস্ট করেছে, মানে $1 কত টাকা পেলো? সে তখন 85 রুপিস পেলো। ক্লিয়ার? তো ওই 85 রুপিস দিয়ে একটা শেয়ার কিনলো, মানে এমন একটা শেয়ার কিনলো যার দাম হচ্ছে 85 রুপিস। ক্লিয়ার? এবার সেই 85 রুপিসের আজকে 1 বছর পরে ওই শেয়ারটার দাম বেড়ে হয়ে গেছে 93। এবার আপনি তো বলবেন বাহ কি ভালো জিনিস, 85-এ ইনভেস্ট করেছিল তো আজকে 93 দাম হয়ে গেছে, তাই তো? তাহলে শেয়ারটা সে সেল করে দিলে, তাহলে যে 93 - 85 ইকুয়াল টু আপনার 8%, তো 8% সে প্রফিট করবে, তাই তো? মজার জিনিস। তো 8% প্রফিট করা উচিত। কিন্তু ঘটনা কী হলো? আপাত দৃষ্টিতে দেখে মনে হচ্ছে যে সে 85-এ ইনভেস্ট করেছিল, 93 দাম হয়ে গেল। ক্লিয়ার? তাহলে সে 93-তে সেল করে দিল। বুঝতে পারলেন? সেল করে দেওয়া মাত্র সে তো সে টাকাটা ইউএস নিয়ে যাবে, নিজের বাড়িতে নিয়ে যাবে। তা সে আবার কারেন্সি কনভার্ট করবে। তা সে যখন কারেন্সিকে কনভার্ট করতে এলো, মানে সে যখন ইনভেস্ট করেছিল তখন $1 ইনভেস্ট করেছিল, তার পকেট থেকে বেরিয়েছিল $1। ক্লিয়ার? মানে সে যখন সেই নেক্সট টাইম সেই 93 রুপিকে কনভার্ট করতে যাবে ডলারে, তখন দেখছে যে 93 রুপিস এখন $1 হয়ে গেছে। কারণ কি হয়েছে? রুপি 8% ডিপ্রিসিয়েট হয়ে গেছে এই লেভেল থেকে, প্রায় 8%, যেটা আমি এখনই বোঝালাম যে রুপি 8% ডিপ্রিসিয়েট হয়ে গেছে। তাহলে নাম্বারে দেখলেন যে 85 থেকে 93 চলে গেল। কিন্তু যেহেতু রুপিসের ভ্যালুই ডিপ্রিসিয়েট হয়ে গেছে, সে যখন তার বাড়িতে টাকাটা নিয়ে যাবে তখন সে দেখবে কি রিটার্ন কত এলো? 0। কারণ সে প্রথমে $1 ইনভেস্ট করেছিল,
ফেরত কত পেলো? ফেরত সেই $1 পেলো, মানে $1 1 বছর ধরে মার্কেটের মধ্যে রেখেও তার রিটার্ন হলো 0। এবং কারেন্সি কনভার্সন রেটের সাথে তার যে সারচার্জ লাগলো, তার সাথে তাকে ইন্ডিয়ান গভর্নমেন্টকে ট্যাক্স দিতে হলো, এবং সঙ্গে ফরেন এফটিসিও ক্যালকুলেট হলো, মানে ওভারঅল ইউএসের মধ্যেও একটা ট্যাক্স মিটিগেট হলো, মানে অ্যাডজাস্টমেন্ট হলো। এই সমস্ত কিছুতে তার উপর পড়লো ট্যাক্স, তার উপর পড়লো সারচার্জ, মানে আলটিমেটলি চার্জেস অ্যান্ড ট্যাক্স মিলিয়ে তার 1-2% আরও বেশি পড়ে গেল। মানে সে 8% রিটার্ন পেলো, 8% রুপিস ডিপ্রিসিয়েশনের জন্য লস হলো, রিটার্ন হলো 0, এবং তার সাথে তাকে চার্জেস দিয়ে দিতে হলো 1-2%। মানে ওভারঅল সে নেগেটিভে আমাদের ইন্ডিয়ান মার্কেট থেকে বেরোলো। আপনার দেখে মনে হচ্ছে প্রফিট করলো, কিন্তু সে কিন্তু অ্যাকচুয়ালি প্রফিট করলো না। তাহলে তারা তো হাজার হাজার কোটি টাকা মার্কেটে ইনভেস্ট করে, তা তার 1% লস, মানে ওই কারো যদি 1000 কোটি টাকার 1% লস হয়ে যায়, মানে 1000-এর মধ্যে 10 কোটি টাকা লস হয়ে যাচ্ছে ইমিডিয়েটলি। তা প্রত্যেক দিন যদি 1-2% করে লস হয়, তাহলে বুঝতে পারছেন তো যে তার কী অবস্থা হবে। মানে তার পোর্টফোলিওতে বিরাট বড় সে লস দেখতে পাবে। তা তারা এখন কি করবে? তারা সেফ অ্যাসেটের দিকে যাবে। এবার এখন গোল্ড আর সিলভার সেফ নয়, তারা কোথায় যেতে পারে? আপনিও দেখেন যে US 10-year বন্ড ডিল, সেটাও কন্টিনিউয়াসলি গ্রো করছে। মানে বন্ডের মধ্যে ইনভেস্ট করে তারা বেটার রিটার্ন পাচ্ছে। এই মার্কেট থেকে ইনভেস্টমেন্ট করে রিটার্ন পাচ্ছে না, কিন্তু বন্ডে ইনভেস্ট করলে শিওর শর্ট 4.3% এখন ইন্টারেস্ট চলছে, তারা সেই রিটার্ন পাচ্ছে। এই টাকাগুলো কোথায় যাচ্ছে? বন্ড মার্কেটে যাচ্ছে। আর আপনি যদি রিসেন্টলি জাপান মার্কেট দেখেন, তার দেখবেন জাপানের মার্কেট কিন্তু তার অল টাইম হাই থেকে প্রায় কত পার্সেন্ট ডাউন আছে? প্রায় 10% ধার কাছে ডাউন আছে। কিন্তু ইন্ডিয়ান মার্কেট আরও বেশি ফল করেছে। আবার চায়না মার্কেটেও দেখেন, চায়না মার্কেটও ওভারঅল ভালো পারফর্ম করছে। এই যে টাকাগুলো যাচ্ছে, তাহলে কোথায় যাচ্ছে? যেগুলো ওভারঅল যাদের ভ্যালুয়েশন একটু কম রয়েছে। ইন্ডিয়ান ইকুইটিতে এখনও অবধি বলা হয় যে ওভার ভ্যালুড রয়েছে, তার জন্য তারা যেখানে রিস্ক রয়েছে সেখানে তারা ইনভেস্ট করছে না। দেখুন, রিস্ক তো রিস্কে, সেটা আমরা বলি, ওরা বলবে না। তা আলটিমেটলি তারা সেফার অ্যাসেট ক্লাসের দিকে যাবে। কোথায় যাবে? বেশিরভাগ ক্ষেত্রে বন্ড ইনভেস্ট করবে, কারণ আপনার মার্কেটে ইনভেস্ট করে রিস্কও নিতে হচ্ছে, রিটার্নের বেলায় কিছুই নেই। এদিকে আবার সারচার্জ ট্যাক্স মিলিয়ে আপনার রিটার্ন নেগেটিভে চলে যাচ্ছে। সেদিকে বন্ডে ইনভেস্ট করে দেবে, 4% গ্যারান্টি রিটার্ন পাবে। আপনার 1000 কোটি টাকা যদি কেউ ইনভেস্ট করে থাকে, তার সিওর শর্ট প্রায় 40 কোটি 50 কোটি টাকা সে পাবে। তাহলে আলটিমেটলি তারা কোথায় যাবে? তারা এইভাবেই যেসব রিস্কি অ্যাসেট ক্লাস আছে সেখান থেকে টাকা বার করবে এবং ইনভেস্ট করবে যেগুলো সেফার অ্যাসেট ক্লাস সেখানে। সিম্পল জিনিস এটাই আমরা হতে দেখছি, এবং এই কারণে রেগুলার বেসিসে এফআই সেলিং চলতে থাকছে, কিন্তু ডিআইরা বাইং করছে, তাই তো ডিআইরা মার্কেটকে সাপোর্ট করছে। তো এবার আমরা চলে আসি ভিডিও থার্ড পার্টে। এই সময় আমরা দেখবো যে এই সময়তেও মার্কেটের কোন কোন সেক্টর ভালো পারফর্ম করছে, মানে ওভারঅল হোল্ড করছে, নিজেকে স্ট্রং দেখাচ্ছে, সেই সেক্টরে আগামী দিনে অপরচুনিটি হলেও হতে পারে। তো চলুন সেই সেক্টর নিয়ে ডিসকাস করি। আমাদের ফার্স্ট সেক্টর হচ্ছে কমোডিটি সেক্টর। দেখুন, কমোডিটি সেক্টর তার অল টাইম হাই থেকে এখন প্রায় এমন কিছু পড়ে নেই, প্রায় 6-7% পড়ে আছে, এখানে নিফটি প্রায় 10% উপরে পড়ে আছে। তো কমোডিটি সেক্টর আমাদের নাম্বার 1 পিক। নেক্সট হচ্ছে নিফটি ইন্ডিয়া ডিফেন্স, কারণ আগামী দিনে ডিফেন্স সেক্টরে বুম আসতে পারে, যেটা আমি আপনাকে বলেছি। আমাদের একটা প্রপার থিওরি আছে, সেই থিওরির উপর আমরা এক্সপেক্ট করছি যে আগামী দিনে এখানে হতে পারে গভর্নমেন্ট স্পেন্ডিং যদি বাড়ায়। এই যে এখন যে যুদ্ধ সিচুয়েশন হচ্ছে, এটাতে প্রত্যেকটা গভর্নমেন্ট এন্টিটি এখন টেনশনে আছে যে আগামী দিনে আমাদেরও ডিফেন্সের স্পেন্ডিং বাড়াতে হবে। তো আগামী দিনে এখানেও যদি গ্রোথ আসে, তাহলে ডিফেন্স সেক্টরের দিকে আমাদেরকে বিশেষ নজর দিতে হবে। এটাও প্রায় 15% পড়ে আছে যদিও, কিন্তু এটা থিম প্লে হিসাবে আপনি নজর অবশ্যই দিতে পারেন এই সেক্টরের দিকে। দেখুন, আমি ইনভেস্টমেন্ট অ্যাডভাইস একদম দিচ্ছি না, আমি শুধু এই সেক্টরগুলোকে স্টাডি পারপাসের জন্য আপনার সাথে আলোচনা করছি। আপনি নিজের মতো করে স্টাডি করতে পারেন, অ্যানালাইজ করতে পারেন, আমি আমার থট প্রসেস আপনাকে বোঝাচ্ছি। আর নেক্সট যে সেক্টর, সেটা হচ্ছে নিফটি হেলথ কেয়ার। তখন হেলথ কেয়ার নিজের পজিশনকে দারুণভাবে হোল্ড করছে, প্রায় 4-5% পড়ে আছে হেলথ কেয়ার। তো এই তিনটে সেক্টর বিশেষ খেয়াল রাখবেন। নর্মালি আমরা দেখেছি যে যেই সেক্টর মার্কেট যখন ফল করে তখন স্ট্রং সাইন দেখায়, সেটাই আগামী দিনে বুলরালের পার্ট হতে পারে। তাই এই সব সেক্টরের দিকে বিশেষ নজর রাখবেন, স্টাডি পারপাসের জন্য খেয়াল রাখবেন এইসব সেক্টরে, এবং আপনিও নিজে অ্যানালাইজ করতে পারেন। আর ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না, এবং সঙ্গে একটা লাইকও দিয়ে দেবেন। আর যারা এখন অব্দি ডিম্যাট অ্যাকাউন্ট ওপেন করেননি, আমাদের ডেসক্রিপশন আর পিন কমেন্টের মধ্যে লিঙ্ক রয়েছে। 0 থেকে উইদাউট এনি এক্সট্রা চার্জেস আপনি অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন। আমি চাই পশ্চিমবঙ্গের প্রত্যেকটা মানুষই ফাইন্যান্সিয়ালি ফ্রি হোক, তাই এখনই যান, দেরি না করে নিচে দেওয়া ডেসক্রিপশন আর পিন কমেন্ট থেকে একদম ফ্রিতে উইদাউট এনি এক্সট্রা চার্জেস আপনি অ্যাকাউন্ট ওপেন করে নিন।